সেদিন ছিল ভাদ্র মাসের গভীর রাত। চাঁদ ডুবে গেছে বহুক্ষণ। চারপাশে শুধুই ঝিঝি পোকার একঘেয়ে ডাক। গ্রামের শেষ প্রান্তে, যেখানে বাঁশঝাড় আর ঘন তেঁতুল গাছের ছায়ায় গ্রামের একমাত্র পুরনো শ্মশান, সেই পথের পাশেই কসাই গফুরের বাড়ি। গফুরের চোখে ঘুম নেই, কারণ তার মনে ঘুরছে এক পুরনো লোভের কথা। গ্রামের প্রবীণতম নিঃসন্তান সাবিত্রী মারা যাওয়ার আগে তার গহনাগুলো ওই শ্মশানেরই এক কোণে পুঁতে রেখেছে মাটির নিচে। আর সেই গোপন খবরটা সম্প্রতি কানে এসেছে গফুরের। এই খবরটা শোনার পর সে আর নিজেকে এক মুহূর্তও সামলাতে পারছে না। তাই গফুরের স্ত্রী ঘুমাতেই সে কাঞ্চনের কাছে আসে। কিরে, ঘুমিয়ে পড়লি নাকি? উঠে আয়, কাজটা আজকেই সারতে হবে। এই এই কাঞ্চন, বলি বেটা ওঠ, সময় বেশি নেই। তোর কাকি ঘুমাচ্ছে, এই এখনই গিয়ে কাজটা শেষ করে আসতে হবে। চল। এই মাঝরাতে শ্মশানে? কাকু, কাজটা কি ঠিক হবে? কেউ জেনে গেলে উপায় নেই। আমার মন টানছে না, ভয় ভয় করছে। চুপ কর, মরা মানুষের জিনিস, কারো ক্ষতি তো করা হচ্ছে না। গহনাগুলো বের করে কাল শহরে গিয়ে বিক্রি করব, তোরেও ভালো ভাগ দেব। চল। কিন্তু সাবিত্রী দিদি খুব ভালো মানুষ ছিলেন। উনি ওগুলো মাটির জিনিস মনে করে রাখলে। ও কাকু, বলছি বাদ দিন না, না হয় আপনি যান। ভালো মানুষ মরলেই ভালো, না হলে আমাদের পেট চলবে কিভাবে? কর্মচারী আজিজ, আমি যা বলবো তাই শুনতে হবে। নে, এবার চুপচাপ কোদালটা নিয়ে নে। যদি কেউ কোনো আওয়াজ শোনে বা আমাদের দেখে জিজ্ঞেস করে, বলবি শিয়াল ডাকছে, বুঝলি? মুখ খুলবি না একদম। চলুন কাকু, কিন্তু আমার বুকটা কেমন যেন ধুকফুক করছে, মনটাও ডাকছে কাকু। গভীর রাত, প্রায় 3টে বেজে গেছে বলা যায়। গফুর আর কাঞ্চন সাবিত্রীর সেই গর্তে লুকানো গুপ্তধনের পাশে দাঁড়িয়ে। মাটি খোঁড়ার কাজ শুরু হতেই হঠাৎ করেই শ্মশানের নিস্তব্ধতা ভেঙে গর্ত থেকে একটা অস্বাভাবিক শব্দ ভেসে, চাপা কিন্তু স্পষ্ট গোঁগানির মতো। কেউ যেন কান্না করছে মাটির ভেতর থেকে। গফুর প্রথমে পাত্তা না দিলেও দ্বিতীয়বার আওয়াজটা আসতেই দুজনেই থমকে দাঁড়াল। গফুর এবং কাঞ্চন দুজনেই ভয় পেয়ে গেল। কাঁপুনি দিয়ে এক্ষুনি যেন জ্বর আসবে কাঞ্চনের। এমন কাণ্ড আগে কখনো দেখেনি সে। নির্ঘাত কাজ চলে যাবে তাই আসতে বাধ্য হয়েছিল, তবে এখন সেই জন্য আফসোস হচ্ছে তার। ঠিক তখনই গ্রামের চৌকিদার রিন্টুদা টহল দিতে দিতে বাঁশঝাড়ের কাছে এসে পড়েছে একদম। গফুর এবং কাঞ্চনকে মাঝরাত্রিতে এভাবে কোদাল হাতে শ্মশানে দাঁড়িয়ে থাকতে দেখে রিন্টুর বেশ সন্দেহ হয়। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে তাদের, কে ওখানে রে? কিরে তোরা এত রাতে শ্মশানের কাছে কি করছিস তোরা? ব্যাপারটা কি রে?
এই কথা বলছিস না কেন? চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল। এই রে, সালা চৌকিদার দেখে ফেলেছে। এইবার কি হবে? এইবার তো ধরা পড়ে যাব। কি করবো এবার? হায় প্রভু, বাঁচাও। তাড়াতাড়ি কিছু একটা চিন্তা করুন কাকু, না হলে আমরা ধরা পড়ে যাব। এজন্যই বলেছিলাম এখানে আসবো না। কিরে, কথা বলিস না? আরে জবাব দে, কি করছিস তোরা এত রাতে? আরে রিন্টুদা, আমি গফুর। এই গরুর জন্য ঘাস কাটতে এসেছিলাম। একটু জিরোসি, তাই আর কি। তা তুমি তুমি এত রাতে এখানে কি টহল দিচ্ছ? হ্যাঁ, আমি টহলদার, টহলই তো দেব। আর গরুর ঘাস, এই শ্মশানের পাশে এত রাতে গরুর ঘাস? হ্যাঁ, মানে সারাদিন কাজ করে শরীরটা দিচ্ছিল না, তাই দিনে কাটা সুযোগ হয়নি। রাতে চোখে ঘুমও নেই আজ, তাই আর কি। তাই ভাবলাম যাই কেটে নিয়ে আসি গে। গরুটাও চিৎকার করছিল। মিথ্যা বলছিস তোরা? তোদের গলার স্বর বলছে তোরা কিছু লুকোচ্ছিস। তোদের হাতে কোদাল কেন? কোদাল দিয়ে মানুষ ঘাস কাটে? রেন্টুদা, তুমি দেখি পুলিশদের মতো জেরা করতে শুরু করেছো। কোদালও এনেছি, কাশিও এনেছি। এইখান থেকে ঘাস কেটে আবার একটুখানি মাটি নিয়ে যাব। তোমার বৌদি চেঁচাচ্ছে, ঘরে পিড়া ভেঙে যাচ্ছে মাটির অভাবে। সব ঠিক আছে, কিন্তু কে মনে হলো যেন কেঁদে উঠলো। তোরা ছাড়া তো এখানে কাউকেই দেখছি না। তবে কেঁদে উঠলো কে বলতো? শেয়াল? না, ওটা শেয়ালের ডাক ছিল না। মনে হলো কেউ যেন কাঁদছে। সকাল না হওয়া পর্যন্ত এখানে আর থাকিস না, যা বাড়ি যা। ঠিক আছে কাকু, সকালেই এসে ঘাস কেটে নিয়ে যাব। চলুন কাকু, চলুন চলুন, আজ আর থাকতে হবে না। চলুন কাকু, চলে যাই। দেখলেন মাটিতে কোদাল দিয়ে আঘাত করতেই কেমন যেন কে যেন কেঁদে উঠল। আমার তো ভয়ে হাত পা কাঁপছে, এমন তো কোনোদিন দেখিনি। হ্যাঁ 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 রে, তাই তো দেখলাম। তবে হয়তো ওটা আমাদের মনের ভুল ছিল। এখানে কি আসবে? আজ চল, আরেকদিন আবার আসবো। সূর্য ওঠার ঠিক আগেই গফুর আর কাঞ্চন বাড়ি ফিরল আতঙ্কিত আর শূন্য হাতে। সাবিত্রীর গহনা তারা পায়নি, কিন্তু শ্মশানের গর্তের ভেতরের আওয়াজটা এখনো বাজছে তাদের কানে। গফুরকে চিন্তিত দেখে তার স্ত্রী মালতী অস্থির হয়ে ওঠে। একই সময়ে সদ্য বিয়ে হওয়া বিন্দু গফুরের বাড়ির পাশ দিয়ে জল আনতে গিয়ে কিছু একটা দেখে ফেলে। হ্যাঁ গো, কি হয়েছে তোমার? চেহারা এমন বিবর্ণ কেন? বলি শরীর খারাপ লাগছে নাকি? নাকি সেই শ্মশানের দিক থেকে এসেছো? বলি এত সকাল সকাল কোথা থেকে এলে, তাও কোদাল হাতে? তুমি এসব কি বলছো? শরীর খারাপ হয়নি, এই কাজে একটু বেশি খাটুনি গিয়েছে। তুমি যাও, সবার জন্য খাবার তৈরি করো। হ্যাঁ, আমি জানি তুমি কিছু একটা লুকোচ্ছ। তোমার চোখের নিচে কালো দাগ আর এই মাটির গন্ধ। তুমি কি সাবিত্রী দিদি শ্মশানের সেই গর্তের ওখানে গিয়েছিলে? চুপ করো তো, বারবার এক কথা বলছো কেন? আমি কোথাও যাইনি। আরে বলছি না একবার,
তাও এত জোরাজোরি করো কেন তুমি? মেয়ে মানুষের মতো থাকো তো। খেয়ে দিয়ে কাজ না থাকলে যা হয় যত সব। প্রভু, তুমি ওকে রক্ষা করো প্রভু, তুমি ওকে রক্ষা করো। পাপের ফল একদিন না একদিন ভোগ করতেই হবে। রাত 12টা বাজে। প্রতিদিনকার মতো বাজারের আড্ডা শেষ করে বাড়ি ফিরছিল সৌরভ। ঠিক তখনই খেয়াল করলো পাশ দিয়ে হেঁটে যাওয়া শ্মশানটা থেকে কেমন একটা গোঁগানির আওয়াজ আসছে। ব্যাপারটা কি? কি কান্না করে? এই শ্মশানের কাছ থেকে আওয়াজটা আসছে না? আওয়াজের উৎস শুনে সৌরভ সামনে এগোতে যা দেখে তার জন্য সে মোটেও তৈরি ছিল না। সাদা ধবধবে শাড়িতে এক নারী মূর্তি রাতের আবছা আলোর অন্ধকারে তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ নারী মূর্তিটির মুখটা আর একটু স্পষ্ট হতে দেখতে পায় সৌরভ। কলিজা যেন বেরিয়ে আসবার দশা হয় তার। অস্ফুট স্বরে সে বলে ওঠে, এ কি? তুমি তুমি ভগবান, এ কি করে সম্ভব? তুমি তো না না, এগোবে না, এগোবে না, এগোবে না। আমার কথা শুনে যা, শুনে যা আমার কথা। আমি তোকে ডাকছি সৌরভ, শুনবি না? শুনবি না আমার কথা? একটু শুনে যা, তোর সাথে কথা আছে আমার। না 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 না, এটা হতে পারে না। আমি যাব না, যাব না তোমার কাছে। তুমি আমায় মেরে ফেলবে, মেরে ফেলবে আমায়। তুমি এখন আর তো মানুষ নও। আমি যাব না, আমি তোমার কাছে যাব না। শুনবি না? শুনবি না তো? তবে দেখ, তবে দেখ তোর কি হাল করি। আজ তবে তোকে মেরেই ফেলবো হতচ্ছাড়া। তোদের সব কটাকে আমি মারবো। কত বড় সাহস, আমার ডাক শুনবি না? সেই দিন সৌরভ জ্ঞান হারানোর পর ঘটনাটা ধীরে ধীরে গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামের যে কেউই এখন এই পথে গেলে কিছু না কিছু ঘটে। তাই শ্মশানের আওয়াজ এখন গ্রামের প্রধান আলোচনার বিষয়। কেউ ভয়ে জবুথবু, কেউ বা কৌতূহলী। শিক্ষিত যুবক কৌশল এই ঘটনাকে যুক্তির নিরিখে দেখতে চায়। তার মনে হয় এসব মনের ভুল বা কোনো চোখের ভ্রম। গ্রামবাসীরা ভূত প্রেত ভাবছে, কিন্তু সেই সব কিছুই হবে না। সে তার বন্ধু রনর সাথে আলোচনা করেছে। পরে তারা গ্রামের মোড়ল মল্লিক কাকুর কাছে যায়। তুই কি সত্যি বিশ্বাস করিস যে ওটা মরা মানুষের কান্না? আমার মনে হয় কোনো শেয়াল বা হয়তো কবরস্থানের জায়গায় কোনো বাতাসের শব্দ। না কৌশল, কিছুদিন আগে রাতে রিন্টুদা নিজে শুনেছেন। সবাই বলছে গফু কসাই নাকি ওই শ্মশানের আশেপাশে ঘোরাঘুরি করেছে। কোনো একটা রহস্য আছে। তাছাড়া এরপর দিন সৌরভ থা ওখান দিয়ে যাওয়ার সময় পথেই জ্ঞান হারায়। এ আর কথাই বলতে পারেনি, কেবল শ্মশানটা দেখাতো। আরও কয়েকজনও ক্ষতির শিকার হয়েছে।
মোড়ল চাচা, এই এই শ্মশানের আওয়াজের ব্যাপারটা নিয়ে কিছু একটা করা দরকার। হয়তো পুলিশকে ডাকা উচিত। এইভাবে চুপ করে আর থাকা যায় না। পুলিশ ডাকা বুদ্ধিমানের কাজ হবে না। গ্রামের ভেতরের কথা গ্রামেই সমাধান হওয়া ভালো। আমি বিমলের সাথে কথা বলছিলাম এটা নিয়ে। এরপর আমি গফুরকেও ডেকেছি। তার চোখের দিকে তাকালেই বোঝা যাবে সে কিছু লোকাচ্ছে। পাপ কখনো চাপা থাকে না মোড়ল সাহেব। মাটির নিচে পুঁতে রাখলেও তা বেরিয়ে আসে। গফুর কিছু না বললেও ধরা পড়বে নিশ্চিত। ওর কোনো রহস্য তো আছে, রিন্টুও বলছিল। আমরা কি একবার শ্মশানের জায়গাটায় গিয়ে পরীক্ষা করে দেখতে পারি? আমার মনে হয় আমাদের সরাসরি সেখানে যাওয়াটা উচিত। তবে তাই হোক, আজ রাতেই আমরা সবাই মিলে যাব সেখানে। দেখব কি হয়। এখন শুধু অপেক্ষার পালা। কথায় আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। গফুরের লোভ গফুরকে নিস্তার দেয়নি। গফুর তাই আজ আবারও এসেছে সেই গয়নাগুলো নিতে। আজ আর কাঞ্চনকে সাথে করে আনেনি। ঠিক আনেনি নয়, কাঞ্চন নিজেই আসেনি ভয়ে। আজ আবার এসেছি, এবার আর কেউ আটকাতে পারবে না। গহনাগুলো ওখানে আছে, এইগুলো নিয়েই ছাড়বো। আর 7-5 না ভেবে কোদাল তুলল মাটি কাটার জন্য। একদম দেরি করা যাবে না আজ। কিন্তু কোদাল মাটিতে ছোঁয়ানোর আগেই হঠাৎ করে তার সামনে প্রকট হয় এক নারী মূর্তি। গফুর অবাক হয়ে সামনে তাকাতেই দেখে এ নারী আর কেউ না, কিছুদিন আগে মরে যাওয়া বৃদ্ধা সাবিত্রী, যার সম্পদ চুরি করবে বলে গফুর এখনো দাঁড়িয়ে। বৃদ্ধা সাবিত্রীকে দেখে গফুরের যেন দম বেরিয়ে যাওয়ার দশা। ভয়ে তার হাত পা কাঁপছে। এত ভয়ানক রূপ সে আগে কখনো দেখেনি। তুমি তুমি তো মরে গিয়েছিলে, তুমি কি করে? হ্যাঁ, কিন্তু মরে গিয়েও শান্তি পাইনি আমি। মরার আগে একা একা গলে পচে মরলাম। কেউ দেখলো না আমাকে, কেউ না, শুধু একজন ছাড়া। মরার পরও তোরা শান্তি দিলি নে। আমার ওইটুকু মাটির ঘরখানাও কেড়ে নিতে এসেছিস। আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে সাবিত্রী দিদি, ভুল হয়ে গেছে সাবিত্রী দিদি, আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি, আমি আর কখনো আসবো না জানে। ক্ষমা? পাপের ক্ষমা হয় না। তোকে তো ক্ষমা করব না, আজ তোকে মেরেই ছাড়বো। সাবিত্রী দি, তোমার সব থেকেও কেউ নেই, এসে কি আমার দোষ? বসে গলে একা মরেছো, তাতে তাতে আমার কি দোষ বলো? তাতে তোর দোষ না হলেও পাপ করতে এসেছিস লোভ করে। সেজন্য তো তোকে ছাড়া যাবে না আমার ওইটুকু সম্বল। তাতেও ভাগ বসাতে এসেছিস। তোকে আজ ঠিক তখনই কারো পদচারণা পেয়ে সাবিত্রী উধাও হয়ে যায়। সেখানে উপস্থিত হয়
গ্রামের মোড়ল মল্লিক, বিমল, কৌশল, রিন্টু আর রণ সবাই বুঝতে পারে কাহিনী ইতিমধ্যেই কি ঘটে গেছে। গফুর মনে মনে প্রভুকে কৃপা জানায়। ও বড় বাসা বাসালে প্রভু, ভাগ্যি সবাই এসে গেছে, না হলে ওই বুড়ি আজ আমায় মেরেই দিত। গফুর, এত রাতে এইখানে কি করছিস? তুই নিশ্চয়ই জানিস শ্মশানে আওয়াজ হচ্ছিল কেন, আর তোকে এমন লাগছে কেন? কি হয়েছে বল। আমি আমি জানি না, আমি তো মিথ্যা বলিস না গপু। আমরা জানি তুই সাবিত্রী দিদির গর্ত খুঁড়তে এসেছিস। ওই যে তোর হাতেও কোদাল, তোর লোভ তোকে দিয়ে পাপ করিয়েছে। আমি এসেছিলাম, কিন্তু কিছুদিন আগেও আমি আর কাঞ্চন গহনার লোভে গর্ত খুঁজতে এসেছিলাম, কিন্তু আমরা গহনা পাইনি। গহনা পাননি? তাহলে আওয়াজটা কিসের ছিল? আর আজ কি কিছু ঘটেছিল? আপনাকে আতঙ্কিত লাগছে? যেই কোদালটা মাটিতে শুয়েছে, অমনি ভেতর থেকে একটা চাপা কান্না। মনে হলো কেউ যেন কষ্ট পাচ্ছে। আমরা ভয়ে আর এগোতে পারিনি। আজ আজ সাবিত্রী দিদিকে দেখেছি। একটু আগেই তিনি আমাদের মারতে এসেছিলেন, তোমরা আশায়। গফুর স্বীকার করবার পর সাবিত্রীর পুরনো প্রতিবেশী রিন্টু এক করুণ সত্য উন্মোচন করেন। এতদিন এই কথা গ্রামের কেউই জানত না, রিন্টুও বলেনি। তবে আজ তার বলার সময় হয়েছে। রিন্টু রে, রিন্টু রে, আমার আর সময় নাই। তুই না এলে তোকেও দেখতে পেতাম না। 10টা বছর হলো সবাই আমাকে ছেড়ে চলে গেছে। পচে গলে গেলেও কেউ জানতো না রে। তুই একজন আছিস, আমার একটু খোঁজ করিস। ও মা, তোমার খেয়াল রাখবো না? তুমিও তো আমার আপনের মতোই। আমার ছেলে বউ তো চলে গেছে আমায় ফেলে। তারপর থেকে তুই আমার ছেলে, আমার ভাই, আমার আপনজন সব রে। আমার একটা আবদার রাখবি? এভাবে বলো না, তোমার কিছু হবে না। বলো কি করতে হবে, আমি আপনজনের মতো করে তোমার সব চাওয়া পূর্ণ করব। সাবিত্রী দিদি মারা যাওয়ার আগে আমাকে ডেকে বলেছিলেন তার গহনাগুলো তিনি গরিব মেয়েদের বিয়ের জন্য রেখে যাচ্ছেন। পুঁতে নয়, গহনাগুলো যাতে করে কাজে লাগে তাই সেগুলোর ব্যবস্থা করেছিলেন। তাহলে গহনাগুলো কোথায়? আর শ্মশানের আওয়াজ? গহনাগুলো তার কথা মতোই গরিব ঘরের কিছু মেয়েদের দিয়ে দেওয়া হয়। আর সাবিত্রী দিদি মাটির প্রতি খুব যত্নশীল ছিলেন। মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল একটি মাটির ঘটি। তাতে কোনো গহনা ছিল না, ছিল শুধু কিছু শস্যের বীজ। বীজ? বীজ কেন? ওটাই ছিল সাবিত্রী দিদির শেষ অনুরোধ। তিনি চেয়েছিলেন তাঁর শ্মশানের বীজ থেকে যে ফসল হবে তা যেন এলাকার গরিব মানুষদের খাওয়ানো হয়। আমাদের লোভ সেই পবিত্র মাটিকে আঘাত করেছিল। শ্মশানের আওয়াজটা ছিল আসলে
সেই মাটির আর প্রকৃতির চাপা প্রতিবাদ, আমাদের লোভের বিরুদ্ধে আত্মার কান্না। তার মানে সাবিত্রী দিদি কিংবা কোনো আত্মা নয়, বরং মাটি নিজেই কান্না করত। হ্যাঁ, বলছিলাম না সাবিত্রী দিদি মাটিকে খুব ভালোবাসতেন। সেই মাটির নিচেই তিনি তার শেষ ইচ্ছে রোপণ করেছিলেন, আর গফুরের লোভ তাকে দিয়ে সেই জায়গায় হানা দেয়। তাই মাটি কান্না করত। আর সাবিত্রী দিদির আত্মাও সে কারণেই মানুষকে প্রতি রাতে দেখা দিতে চাইতো, যাতে কাউকে বলতে পারে, তাই না? কিন্তু মানুষ তো দেখেই ভয়ে লুটিয়ে পড়তো। মাটিও কান্না করতে পারে? একটা মানুষকে কতটা ভালোবাসলে মাটিও তার জন্য কাঁদে। সেই মানুষটার জন্য কাঁদার কেউ ছিল না মোড়ল মশাই, তাই প্রকৃতি তাকে ফেলতে পারেনি। কথায় আছে না, যার কেউ নেই তার প্রভু আছেন। আহারে, বুড়ি সাবিত্রী একা না জানি কত কষ্ট পেয়েছে। আমারে ক্ষমা করুন মোড়ল চাচা, আমার লোভই সর্বনাশ করেছে। আমি পাপী, আমারে ক্ষমা করুন। আমি আর কখনো এখানে আসবো না। এখানে কেন, আমি আর কোনোদিন কোনো পাপ করব না। বড্ড ভুল হয়ে গেছে। সেই রাতেই কেন আর কখনোই ওই শ্মশান থেকে কোনো আওয়াজ শোনা যায়নি। এমনকি সাবিত্রী দিদিকেও কেউ আর কখনো দেখেনি। এরপর গপুকে ক্ষমা করলেও মোড়ল তাকে কঠোর শাস্তি দিলেন। 1 বছর ধরে সে ওই শ্মশান আর সাবিত্রী দিদির ঘটি পোঁতা গর্তটির যত্ন নেবে এবং সেই বীজ থেকে ফসল ফলিয়ে গরিবদের মধ্যে বিতরণ করবে। ধান কাটার সময়টা প্রায় শেষের দিকে। যে মাঠ একদিন সোনালি শস্যে ভরেছিল, আজ সেসব প্রায় ফাঁকা। কেউ গরুর গাড়িতে ধান বোঝাই করে বাড়ির পথে যাচ্ছে, আবার মাঠের একপাশে কয়েকজন দিনমজুর মিলে ধান কেটে চলেছে। ও গোপালদা, আজ তো মোড়ল মশাইয়ের কাজ শেষ হয়ে যাবে। কাল সকালে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। আর মোড়ল মশাই তো আজই সব টাকা পয়সা দিয়ে দেবে। তা আমি ভাবছি, এই 20টি দিন তেমন ভালো কিছু খাওয়া হয়নি। টাকা পেলে বিকেলের হাটে গিয়ে মুরগি নিয়ে এসে রান্না করলে বিষয়টা কেমন হবে বলো? বেশ ভালো কথা বলেছো তো দাদা। আর শুনেছি এই গ্রামে প্রতি রবিবার জমজমাট হাট বসে, যেখানে নাকি সবকিছুই সস্তায় পাওয়া যায়। হাটে যাওয়া নিয়ে কথা শেষ করেই তারা সকলেই আবার নিজের কাজে মন দিতে শুরু করলো। এদিকে কাজ করতে করতে প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। তখন ধান কাটার কাজ একেবারেই শেষ হয়েছে। সকলে মিলে কাজ সেরে মাঠ থেকে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মোড়লের বাড়ির সামনে এসে পৌঁছল। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, বাইরে বেরিয়ে আসুন, ধান কাটার কাজ সব শেষ। কিছুক্ষণ পরেই মোড়ল মশাই দরজাটি শব্দ করে খুলে বাইরে বেরিয়ে এলেন। মুখে এক শান্তির হাসি, পরনে সুন্দর একটি পাঞ্জাবি, বয়স তার আনুমানিক 60-65। তোরা এসেছিস, সব কাজ শেষ হয়ে গেছে বুঝি? আগে হ্যাঁ মোড়ল মশাই, সব কাজ একেবারেই শেষ। তোদের কাজের গতি দেখে আমি ভীষণ খুশি। 20 দিনের মধ্যে তোরা অনেক গুরুত্ব দিয়ে সব ধানের কাজ শেষ করেছিস। মোড়ল তাদের কাজে ভীষণ খুশি হলেন। এই 20 দিনে তারা যথাযথভাবে কাজ করে আজ সবকিছু একেবারে শেষ করেছে। এরপর মোড়ল তার পাঞ্জাবির পকেট থেকে বেশ কিছু টাকা বের করে গোপালের হাতে দিলেন।
এই নে, তোদের পাওনা সব টাকা আমি দিয়ে দিলাম, সঙ্গে কিছুটা বাড়তি টাকাও আছে। ওটা ওটা তোদের বকশিস, কেমন? ওটি দিয়ে তোরা বরং ভালো মন্দ যা খুশি কিনে খেয়ে নিস। ঠিক আছে মোড়ল মশাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তবে কাল যাওয়ার আগে আমার সঙ্গে কিন্তু দেখা করে যাস। এটি বলেই মোড়ল মশাই সেখান থেকে চলে গেলেন। এদিকে বকশিস পেয়ে সকলের মুখে ছিল বেশ হাসি। ও গোপালদা, মোড়ল মশাইয়ের বকশিস দিয়েই তো মুরগি কেনা যাবে। উফ, কতদিন ইচ্ছে করছিল গো মুরগির কষা মাংস খেতে। তা বেশ, তো ভালোই হলো। আচ্ছা, তুমি আর আমি হাটে গিয়ে বরং মুরগি নিয়ে আসি। আর সুরেশ দা, রমেশ দা, তোমরা বরং পেঁয়াজ রসুন যা যা লাগবে সব কেটে কুটে জোগাড় করে নাও, কেমন? ঠিক আছে, সেটা করে নেব, সমস্যা নেই। তবে ঝালের গুঁড়োটা শেষ হয়ে গেছে, এইটা কিন্তু একটু মনে করে নিয়ে এসো, বুঝলে? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। গোপালদা ও শ্যামলদা দুজনে মিলে হাটের উদ্দেশ্যে গ্রামের পথ দিয়ে হাঁটতে শুরু করলো। চারপাশে সবুজ গাছপালা আর বয়ে চলা, আহ, কি অপরূপ দৃশ্য! হা হা গোপালদা, কি সুন্দর পরিবেশ গো। গ্রামটি আসলেই প্রকৃতিতে ভরা, তাই না? কি ঠিক বললাম তো? হ্যাঁ গো শ্যামলদা, একদম ঠিক কথা বলেছো। হাঁটতে হাঁটতে তারা হাটে এসে পৌঁছল। আজ গ্রামে বসেছে এক বড় হাট। প্রতি রবিবার এখানে মুরগি, মাছ থেকে শুরু করে তরিতরকারি সবকিছুই সস্তায় পাওয়া যায়। শ্যামলদা, ওই যে দেখো, হ্যাঁ ওই দিকটায় বেশ কয়েকটা মুরগির দোকান আছে। চলো সেখানে গিয়ে বরং দেখি ওরা কত দাম চাইছে। দুজনে সোজা হেঁটে মুরগির প্রথম দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। দোকানটিতে এক বৃদ্ধ মানুষ ছিলেন, তার মুখে গম্ভীর ভাব। ও কাকা, মুরগি কত করে নিচ্ছ গো? কোনটা লাগবে আগে নাও, দাম নিয়ে কোনো সমস্যা হবে না। আমার দোকানের মুরগি বেশ সস্তাতেই পাওয়া যায়। না না কাকা, তুমি আগে দাম বলো, তারপর আমরা মুরগি নেব। বুঝতে পারছি তোমরা এই গ্রামে নতুন এসেছো, তাই তো আমার কথা এত জবাব দিচ্ছ। তা বেশ, তার দাম না শুনে যখন মুরগি নেবে না, তবে থাক, আমিও মুরগি বিক্রি করব না। ভারী অদ্ভুত লোক তো, কিন্তু পাশের দোকানের মুরগিগুলো যে তেমন একটা ভালো লাগছে না। কি আর করার, নিয়েই দেখি কত দাম বলে। কি বলছো শ্যামলদা? সেটাই করো গো দাদা। আচ্ছা কাকা, তুমি আমাদের ভালো দেখে 3টে মুরগি দাও। বৃদ্ধ লোকটি তাদের কথার কোনো উত্তর না দিয়ে একটি বড় সড়ো ব্যাগে 3টি মুরগি ভরে তাদের হাতে দিল। তা কাকা, তোমাকে কত টাকা দেবো এবার বলো তো? 400 টাকা দিলেই হবে। কি বলছো কাকা, 400 টাকা? এত কমে দিয়ে দিচ্ছ? যে মুরগি দিলে তার দাম তো কম করে হলেও প্রায় 700 টাকা হবে। আহা দাদা, কমে দিচ্ছে যখন নিয়ে নাও না, আমাদেরই তো লাভ। বৃদ্ধ লোকটি কোনো উত্তর করলেন না। গোপালদাও কিছু না বলে লোকটিকে টাকা দিয়ে দিল। তারপর তারা সেখান থেকে হাঁটতে হাঁটতে একটি মুদি দোকানের সামনে এসে দাঁড়ালো। দাদা, 50 গ্রাম গুঁড়ো মরিচ দাও তো। এই তো এক্ষুনি দিচ্ছি। ও গোপালদা, আকাশের অবস্থা তেমন ভালো না গো, বেশ মেঘ করেছে, এখনই বুঝি ঝমঝম করে বৃষ্টি নামবে গো। তাই তো দেখছি। ও দাদা, একটু জলদি দাও না, দেখছো না আকাশের অবস্থা ভালো না।
দোকানি তাদের তাড়াহুড়ো করে গুঁড়ো মরিচ দিয়ে দিল। তবে আর তাতে যেন কোনো প্রকার লাভ হলো না। এক মুহূর্তেই ঝমঝম করে শুরু হলো মুষলধারে বৃষ্টি, সঙ্গে বজ্রপাতের ঝলকানি। ওহো, এই যে মহা বিপদে পড়লাম রে। এই যে একদম মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। দাদা, তাই তো দেখছি। এই যে দাদারা, তোমরা বরং বসে পড়ো। তা দাদা, তোমরা কোথা থেকে এসেছো? আগে তো কখনো এই গ্রামে দেখেছি বলে মনে হচ্ছে না। আমরা ওই কলকাতার মধুপুর গ্রাম থেকে এসেছি, মোড়ল মশাইয়ের বাড়িতে কাজের জন্য। মোড়ল মশাইয়ের বাড়ি? ও তো সেই দক্ষিণের রাস্তা দিয়ে যেতে হবে। না না না, সে রাস্তা সন্ধ্যার পরে একদম ভালো নয়। তোমাদের আরো আগে চলে যাওয়া উচিত ছিল। কেন, সেই রাস্তায় কি সমস্যা? শ্যামলদার কথা শুনে দোকানি একটু চুপ করে রইল। একদিকে বৃষ্টি প্রায় থেমে গেছে, তবে বৃষ্টি কমতে কমতে সন্ধেও নেমে এসেছে। দাদা, ওই রাস্তা নিয়ে কথা বলা খুব একটা ঠিক না। বৃষ্টি তো প্রায় কমে গিয়েছে। তোমরা বরং এখনই বেরিয়ে পড়ো, আর দেরি করো না, সন্ধেও নেমে এসেছে। আচ্ছা দাদা, আমরা তবে আসি। শ্যামলদা ও গোপালদা দোকান থেকে চলে যাবে এমন মুহূর্তে দোকানি আবারও পিছন থেকে বলে উঠল, ও দাদা, ভগবানের নাম নিয়ে সাবধানে যাবে গো। ঠিক আছে। তারপর তারা হাঁটতে হাঁটতে হাট ছেড়ে গ্রামের রাস্তা দিয়ে যেতে লাগলো। চারিদিকটা একরকম অন্ধকারে ঢেকে গেছে। রাস্তা যেন একদম শূন্য, কোনো মানুষ চলাফেরা করছে না। ও দাদা, রাস্তায় যে একজন মানুষ নেই, আমার তো বেশ ভয় লাগছে গো। এত অন্ধকার রাস্তা, মনে হচ্ছে আমরা কোনো শুনশান শ্মশানে চলে এসেছি। তুমিও না শ্যামলদা ভীতুই রয়ে গেলে। দেখছো না বিকেল থেকে কেমন বৃষ্টি শুরু হলো। ওই জন্যই হয়তো মানুষ সব আগে ভাগে বাড়ি ফিরে গিয়েছে। এরই মাঝে তাদের চোখে পড়ল সামনে একজন বৃদ্ধ লোক গরুর গাড়ি নিয়ে তাদের সামনে এগিয়ে আসছে। এটি দেখে যেন তাদের ভেতরে একটু শান্তি কাজ করলো। ও দাদা, সামনে দেখো, একটা গরুর গাড়ি আসছে। গাড়িতে উঠলেই একটু দ্রুত পথে এগিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, নয়তো হেঁটে যেতে যেতে রাত আরো বেড়ে যেত। ও খুড়ো, আমাদের একটু সামনে নামিয়ে দেবে গো। ঠিক আছে বাবুরা, উঠে পড়ো। গোপালদা ও শ্যামলদা গাড়িতে উঠে পড়ল। বৃদ্ধ লোকটি গাড়ি নিয়ে সামনের দিকে এগোতে শুরু করল। এদিকে এখনো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, সাথে হালকা বিদ্যুতের ঝলকানি। ও দাদা, রাতের অন্ধকার নেমে এসেছে। ওদিকে বুঝি রমেশদা আর সুরেশদা সব জোগাড় করে বসে আছে। বেশ দেরি হয়ে গিয়েছে। এই বৃষ্টি না আসলে তো আমরা অনেক আগেই পৌঁছে যেতাম, আর রান্নাও হয়ে যেত। এরই মাঝে গাড়ি চলতে চলতে বাঁশঝাড়ের রাস্তার কাছে চলে এলো। সেই রাস্তা পার হতেই হঠাৎ বৃদ্ধ লোকটির গরুর গাড়ি থামিয়ে দিল। এ কি, গাড়ি থামিয়ে দিলে কেন গো খুড়ো? আমি আর সামনে যাব না, তোমরা এখানে নেমে পড়ো। রাত তো অনেক হয়ে গেছে, আমাদের আর একটু সামনে এগিয়ে দাও খুড়ো। বলছি না আমি সামনে যাব না। ওই যে ওদিকে বাড়িটা দেখা যাচ্ছে, ওইটাই আমার বাড়ি। বাড়িতে যে কিন্নি আমার জন্য অপেক্ষা করছে, আমাকে এখনই বাড়ি ফিরতে হবে। এই কথা শুনে তারা গাড়িটি থেকে নেমে পড়ল। তা ভাড়া কত টাকা দেবো? দাও, 500 টাকা দাও। কি বলছো? 500 টাকা? মানে এইটুকু রাস্তা 500 টাকা? কেন, তোমরা কি গাড়িতে ওঠার সময় ভাড়া ঠিক করে উঠেছিলে? আর যদি তোমাদের টাকা দিতে এত সমস্যা হয়,
তবে তোমাদের কাছে যে 3টে মুরগি আছে, সেখান থেকে ছোট্ট দেখে আমাকে একটা মুরগি দাও তো। কিন্তু এক মিনিট, আমাদের কাছে যে 3টে মুরগি আছে, এটি তুমি কি করে জানলে? এত কথা কইছো কেন? যা বলছি করো। আমার গিন্নি আমার জন্য অপেক্ষা করছে। সে আমার কাছে মুরগি খেতে চেয়েছিল। একটা মুরগি আমাকে দিয়ে তারপর তোমরা চলে যাও। আচ্ছা, ঠিক আছে। তবে তুমি চেয়েছো বলেই নয়, তোমার গিন্নি খেতে চেয়েছে বলে তবেই আমরা মুরগিটা তোমাকে দিলাম। এটা বলেই ব্যাগ থেকে একটি মুরগি বের করে দিয়ে তারা দুইজন সেখান থেকে হেঁটে সামনে এগোতে লাগলো। গ্রামের রাস্তা যেন আরো অন্ধকারে ডুবে গিয়েছে। কিছুক্ষণ হাঁটতে হাঁটতে বিকট এক বজ্রপাতের শব্দ হলো, সঙ্গে প্রচণ্ড বেগে বাতাস বইতে শুরু করলো এবং তুমুল ঝড় বৃষ্টি নামলো। এ কি কাণ্ড দাদা! এই যে ঝড় শুরু হয়ে গেছে গো! এমন মুষলধারে বৃষ্টি সামনে এগুলো সম্ভব নয়। উফ, বিপদের আর শেষ নেই। একটু পিছনেই তো ওই গরুর গাড়িওয়ালার বাড়ি ছেড়ে এলাম। আমরা বরং সেখানে গিয়ে একটু আশ্রয় নিই। ঝড় থামার পর তারপর নাহলে রওনা দেব। ঠিক আছে, চলো চলো গো দাদা। কথা মতো তারা আবার পিছনে ফিরে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে বৃদ্ধ গরুওয়ালার বাড়ির সামনে পৌঁছে তারা দেখতে পেল বাড়ির দরজা খোলা রয়েছে। এটি দেখে তারা সোজা বাড়ির ভেতরে প্রবেশ করল এবং একটি ভীতিকর দৃশ্য চোখে পড়ল। সামনের বিছানায় একটি নরকঙ্কাল শুয়ে আছে, আর তার পাশে সেই বৃদ্ধ গরুওয়ালা নিজের হাত দিয়ে মুরগির হাড়, মাথা, গলা এক এক করে কঙ্কালটির মুখে ঢেলে খাওয়াচ্ছে। ওরে বাবারে, এ কি কাণ্ড হচ্ছে এখানে! শ্যামলদার চিৎকারের শব্দ পেয়ে বৃদ্ধ গরুর গাড়িওয়ালা তাদের দিকে রাগের দৃষ্টি নিয়ে তাকালো। এক মুহূর্তের মধ্যে তার শরীর এক ভয়ঙ্কর পিশাচে পরিণত হলো। তার চেহারা এতই কুৎসিত ভীতিকর যে কোনো মানুষ সেখানে দাঁড়িয়ে জ্ঞান হারিয়ে ফেলতে পারে। চুপ, একদম চুপ। কেন এত জোরে চিল্লাছিস? দেখছিস না আমার গিন্নি ঘুমোচ্ছে? তোরা এটা দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, এমন ভয়ঙ্কর হাসি ও গলার স্বর শুনে তারা থর থর করে কাঁপতে শুরু করলো। পিশাচটি আরো ভয়ঙ্কর হাসি দিয়ে হাত সামনে বাড়িয়ে ধীরে ধীরে তাদের দিকে এগোতে লাগলো, যেন তাদের মাংস ছিঁড়ে এখনই খেয়ে ফেলবে। এটি দেখে তারা দুজন হুঁশ হারিয়ে পাগলের মতো সেখান থেকে দৌড়তে শুরু করলো। দৌড়তে দৌড়তে তারা একটি বিশাল বট গাছের সামনে এসে পৌঁছলো এবং সেখানেই ভয়ে বেহুঁশ হয়ে পড়ে গেল। আমরা কোথায়? এই যে আমাদের মেরে ফেলবে। শ্যামলদা, তুমি ঘাবড়িও না। আরে বাবা, তোমরা এখন মোড়ল মশাইয়ের বাড়িতে। কাল হাটে যাবার পরে তোমরা আর ফিরছিলে না বলে আমি রমেশদা আর মোড়ল মশাইয়ের কিছু লোক নিয়ে তোমাদের খুঁজতে বেরিয়েছিলাম। তারপর দেখি তোমরা ওই বট গাছের নিচে হুঁশ হারিয়ে পড়ে আছো। তখন আমরা তোমাকে সেখান থেকে তুলে এনেছি। তা শ্যামল, গোপাল, কাল রাতে কি হয়েছিল? আর কেই বা তোদের মারতে চেয়েছিল? কাল সন্ধ্যা পেরিয়ে আমরা যখন মুরগি নিয়ে ফিরছিলাম, ঠিক তখন আমি সত্যি কি এতটা বোকা? সবাই কেন আমাকে এমন বোকা বলে তা কি বুঝতে পারে না? আমি বুঝি বলে সকল কাজ করি। এবার সব বুঝতে পেরেছি।
আজ থেকে 3 বছর আগে সেই কুঁড়ে ঘরে ওই বৃদ্ধ গরুওয়ালা আর তার বৃদ্ধা স্ত্রী থাকতো। তবে হঠাৎ একদিন ওই বৃদ্ধা গরুওয়ালার স্ত্রী ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে। দীর্ঘ 20-30 দিন ধরে সে বিছানায় পড়েছিল। আর তারপর একদিন সকালে ওগো ওগো শুনছো? আমার না খুব মুরগি খেতে ইচ্ছে করছে। একটু মুরগি কিনে এনে খাওয়াবে? হ্যাঁ গো। তুমি খেতে চেয়েছো আর আমি আনবো না? আমি এখনই বেরিয়ে পড়ছি। ফেরার সময় তোমার জন্য বড় দেখে একটা মুরগি আনবো, নিশ্চয়ই আনবো। আর তারপরে সেই বৃদ্ধ গাড়িওয়ালা গরুর গাড়িটি নিয়ে বেরিয়ে পড়ে। সারাদিন গাড়ি চালিয়ে টাকা রোজগার করে। তারপর হাট থেকে গিন্নির জন্য একটি মুরগি কিনে নিয়ে সারাদিনের ক্লান্তি ভুলে হাসি মুখে গরুর গাড়ি নিয়ে বাড়ির পথে ফিরছিল। সে ছটফট করছিল কখন তাদের গিন্নির জন্য সেই মুরগিটা বাড়ি নিয়ে পৌঁছতে পারবে। কিন্তু ঠিক তখনই গ্রামের রাস্তা দিয়ে বৃদ্ধ গরুর গাড়িওয়ালাটি খুশি মনে মুরগি কিনে গরুর গাড়ি নিয়ে বাড়ির পথে ফিরছিল। তবে এদিকে হঠাৎ শুরু হলো তুমুল ঝড় বৃষ্টি, সঙ্গে বিকট শব্দে বজ্রপাত। এমনই সময়ে সে সব কিছু উপেক্ষা করে সামনে এগোতে থাকে। কিন্তু ভাগ্য তার সাথে ছিল না। বিকট বজ্রপাতে সে তার গরুর গাড়িতে পড়ল, আর পুরো গরুর গাড়িটাতে এক নিমেষে আগুন লেগে গেল। শেষ হয়ে গেল সেই বৃদ্ধ গরুর গাড়িওয়ালার জীবন। তার আর গিন্নির জন্য মুরগি নিয়ে যাওয়া হলো না। পরে তার অসুস্থ গিন্নি শয্যাগত অবস্থায় সেই বিছানাতেই পচে মরে যায়, আর তার কঙ্কালটি সেখানেই রয়ে যায়। পরে জানা যায় তার অতৃপ্ত স্বামীর আত্মা যে লোকই সন্ধ্যার পরে ওই রাস্তা দিয়ে মুরগি নিয়ে যেত, তার মুরগি সে তার গিন্নির জন্য নিয়ে যেত। আর যদি কেউ তার আসল রূপ দেখে ফেলত, তার জীবন বাঁচিয়ে সেখান থেকে ফিরে আসা অসম্ভব হয়ে যেত। তোদের ভাগ্য ভালো যে তোরা জীবন হাতে নিয়ে সেখান থেকে ফিরে এসেছিস। মোড়লের কাছে পুরো ঘটনা শুনে সবাই ভয় ও হতাশার মাঝে ডুবে গেল। বুঝতে পারল অজ্ঞাত এবং অপরিচিত কোনো বাড়িতে আশ্রয় নেওয়া কতটা বিপজ্জনক হতে পারে। ভাগ্যবশত শ্যামল ও গোপাল দুজনেই তাদের প্রাণ ফিরে পেয়েছে। আজ থেকে তারা শিখল যে কোনো বিপদ বা অজানা পরিস্থিতিতে সচেতন থাকা এবং নিরাপদ সিদ্ধান্ত নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। জীবনের প্রতি শ্রদ্ধা ও সতর্কতা বজায় রেখে চলাই হলো সত্যিকারের বুদ্ধিমত্তা।